বাংলাদেশে বিরোধী দলের কত রাজনৈতিক কর্মীকে এরা ঘরের ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করেছে। বাংলাদেশে এই আদালতের মধ্যে জনগণের ন্যায় বিচার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি ওই প্রধান বিচারপতির পদকে যখন লাঞ্ছিত করেন, তাকে দেশত্যাগে বাধ্য করেন, তার মানে পুরো বিচার ব্যবস্থাকে আপনি পরিষ্কার বার্তা দেন ক্ষমতার তাবে দাপটের মধ্যে থাকতে হবে, নইলে ওইখানে কেউ থাকতে পারবে না। নিজেদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলো। এমনকি নির্বাচনের যে দিন তারা ঠিক করেছিল 5ই জানুয়ারি, সেই 5ই জানুয়ারির বেশ 2 সপ্তাহ আগেই আমরা দেখলাম সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ নিজেদের করায়ত্তে নিয়ে আসলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন, এবং সেই রকম একটি নির্বাচন নাম দিয়ে ক্ষমতার নবায়নকে, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখের 2-3 দিন আগে বললেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা হোক, এরপরে তিনি একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন। কিন্তু আমরা দেখলাম যে না, 5 তারিখ পার করেই ওনার সুর বদলে গেল। উনি পুরো ক্ষমতা দখলে রেখে সবকিছু চালাতে চান। নির্বাচনের কাছে যাওয়ার ওনার কোনো ইচ্ছা নাই। এইভাবে ক্ষমতা চালানোর শক্তি কোথায়? তারা কি এইভাবে ক্ষমতা চালাতে পারে? আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী বাদ রেখে আসল মাঠে টিকতে পারবে? বাংলাদেশের মানুষ তাদেরকে, তারা নিজেরাই অবশ্য বলে, দেশ ছাড়া করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় এই বক্তৃতা দেন না, যদি ক্ষমতা থেকে তারা বিদায় হন তাহলে নাকি তাদের সমস্ত বাক্সপেটরা নিয়ে পালাতে হবে। তো এই সব কথাবার্তা আমরা বলিনি, তারাই বলেছেন। কাজে আওয়ামী লীগ তার নিজের জোরে এই দেশে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। 14 সালে একটা ভুয়া নির্বাচনের নাম দিয়ে যে ক্ষমতা দখল করে রাখলেন, সেইটা তারা কিভাবে টিকিয়ে রাখার বন্দোবস্ত করলেন? তারা টিকিয়ে রাখার বন্দোবস্ত করলেন এই দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের সেনাবাহিনী, দেশের বিচার বিভাগ, দেশের পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, মিডিয়া, ব্যবসায়ী, সবাইকে তারা নতুন এক ব্যবস্থায় নিয়ে আসলেন যে তোমরা আমাদের ক্ষমতায় রাখো, আমরা তোমাদেরকে অবাধে লুটপাটের সুযোগ দেব, যা ইচ্ছা তাই করার লাইসেন্স দেব। দেখেন একে একে তারা সেগুলো কিভাবে করেছেন। 14 সালের নির্বাচনের সময় এই বেনজির সাহেব, তিনি ছিলেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার। আমরা তার দাপট দেখেছি। 14 সালের পরপরই তাকে র্যাবের মহাপরিচালক করা হলো, এবং এই 13, 14, 15, 16, 17 তাকিয়ে দেখেন বাংলাদেশে বিরোধী দলের কত রাজনৈতিক কর্মীকে এরা ঘরের ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করেছে। সারা দেশে ভয়ের দাসের রাজত্ব কায়েম করেছে। জেনারেল আজিজ শেখ, তাকে বিডিআর এর প্রধান করা হয়েছিল, পরবর্তীকালে যেটা বিজিবি, এই বিজিবির প্রধান করা হয়েছে। 18 সালের নির্বাচনের আগে তাকে সেনা প্রধান করা হলো, আর বেনজির সাহেবকে করা হলো পুলিশ প্রধান, আইজিপি। এবং এনারা দুইজনে মিলে 18 সালের নির্বাচনে আওয়ামী লীগের, শোনা যায় রাজনৈতিক মহলে যে আওয়ামী লীগ ভেবেছিল নির্বাচনটা আরো কিছু বিরোধী দলকে সিট দিয়ে কিছু আসলে
একটু ফেয়ার নির্বাচন করিয়ে নির্বাচনটাকে আর একটু গ্রহণযোগ্য দেখাবে, কিন্তু এই আজিজ বেনজির সাহেবরা সেই ব্যবস্থা করতে দেয় নাই। তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে ব্যবহার করেছে অথবা তাদেরকে ঠিক মতো কাজ করতে দেয় নাই, যার মধ্য দিয়ে আমরা দেখলাম 18 সালে 29-30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা সেটা 29 তারিখ রাতেই হয়ে গেল। 40 ভাগ থেকে 50 ভাগ পর্যন্ত ব্যালটে সিল মেরে মেরে তারা বাক্সে ভরে রেখেছিলেন। সেই বাক্স নিয়ে যাওয়ার সকাল 8টার সময় ব্যালট ভর্তি বাক্স তারা যখন নিয়ে যাচ্ছিলেন, বিবিসির ক্যামেরায় একটু ধরা পড়ে গেছে। এতটাই রাষ্ট্রযন্ত্রকে প্রস্তুত রেখেছেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আর দলীয় গুন্ডা বাহিনী, তারা সবাইকে কাজে লাগিয়ে সবকিছু আগলে রেখেছিলেন। তারপরেও কিছু কিছু বেরিয়ে গেছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে মিডিয়ার লোকেরা যেতে পারবে কি পারবে না, আগে ভাগে তারা আইন ঠিক করে রেখেছিল। এইভাবে দিনের বেলাও যখন 1 ঘন্টার মতো ছেড়েছিল, 1 ঘন্টা ভোটের জন্য ছেড়েছে, তখন মানুষ যতটুকু ভোট দিয়েছে দেখা গেছে যে সবই তারা বিরোধী দলে ভোট দিচ্ছে। তারপরে তারা আবার ভোট কেন্দ্র বন্ধ করে দিল। মধ্যাহ্ন ভোজনের, দুপুরের খাওয়ার হিসেবে আবার তারা ব্যালটে সিল মেরে এমনই সিল মারলো যে কয়েকটা সংবাদ মাধ্যমে এসেছে বেশ কিছু কেন্দ্রে 100% এবং তার চেয়ে বেশি ভোট পড়ে গেছে। মানে ব্যালট পেপার যতগুলো আসছে সব সিল মেরে ঢুকিয়ে দিয়েছে। ওই কেন্দ্রে ভোট সংখ্যা কত সেটাও হিসেব রাখতে যায় নাই তারা। এইভাবে তারা নির্বাচন করেছে। দাসের রাজত্ব কায়েমের জন্য বিরোধী দলীয় প্রার্থীদের উপর হামলা, তাদেরকে মামলা, তাদেরকে গ্রেফতার করে জেলে পোড়া, এই ছিল তাদের নির্বাচনী আয়োজন। এর মধ্যেও যতটা দেখাবেন ভেবেছিলেন পারেন নাই। রাতের বেলা ভোট ডাকাতি করে সব আসন আওয়ামী লীগ নিয়ে নিল। তারপরও জেনারেল আজিজ তিনি সংবাদ সম্মেলন করে বললেন এর মতো সুষ্ঠু নির্বাচন নাকি তিনি জীবনে দেখেন নাই। সেনা প্রধানের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলো, কিন্তু তাদেরকে এটা জানাতে হলো তাদের নিজেদের কৃতিত্ব, সরকারকে ক্ষমতায় রাখার যে কৃতিত্ব, পাছে সেটা ভাগে কম পড়ে যায় সেইটা ঘোষণা দেওয়ার জন্য এই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের রক্তের উপর দাঁড়ানো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে তারা কলঙ্কিত করলো। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মতো যে গড়ে উঠেছে, এই পুলিশ বাহিনীর মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণের উপরে যখন এই পাকিস্তানি হামলার বাহিনী তারা গণহত্যায় ঝাঁপিয়ে পড়ছিল, এই রাজারবাগে তারা প্রথম প্রতিরোধ করেছিল। আমরা দেখি আজকে এই পুলিশ বাহিনীকে, এই সেনাবাহিনীকে, বিজিবিকে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। কারণ এই সব বাহিনীকে কাজে লাগানো হয় জনগণের ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য। আর এইসব বাহিনীতে নিজেদের লোক খুঁজে খুঁজে বের করে আনা হয়। এখন তো চাকুরির প্রবেশেই বিরাট বাধা। 14 গোষ্ঠীর খোঁজ দেওয়া হয় সেখানে বিরোধী দলের কেউ আছে কিনা। তার মধ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসায় এবং তাদেরকে দিয়ে এইসব অবৈধ কাজ করায়। বিনিময়টা খুব নগদ নারায়ণ। জেনারেল আজিজ যে দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই কথা এখন আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার উপর স্যাংশন আরোপ হচ্ছে। বেনজির সাহেবের উপর আগেই স্যাংশন আরোপ হচ্ছে। এখন থলের বিড়ালও বেরিয়ে যাচ্ছে। এতই সম্পদ জমা করেছেন লুকিয়ে রাখা যাচ্ছে না, আগলে রাখা যাচ্ছে না, ওটা ফুরে বেরিয়ে আসছে। হাজার হাজার একর জমি, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন খোঁজ আমরা জানি না। কাজেই
এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কেবল আজিজ সাহেব কিংবা বেনজির সাহেবদের বেলায় নয়, ব্যাপারটা আরো বড়। এইটা খালি মনে রাখবেন, এমপি এদের দিকে তাকা। আমাদের নেতারা বলেছেন, এই যে এমপি আনোয়ারুল আজিম সাহেব আনার ঝিনাইদহ, তিনি 3 বারের এমপি, 3টাই ভুয়া ভোট। ওই 14 সালের আগে তার বিরুদ্ধে 21টি মামলা। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই আনোয়ারুল আজিম আনার, যার বিরুদ্ধে 21টি মামলা, তিনি সবগুলো খারিজ করিয়ে নিতে পারলেন। আর ওই সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা, যেটা ব্যাংকে আছে, তাদের ভাষায় কোনো অনিয়ম হতে পারে, সেটা আদালত দেখবে, 5 বছরের জেল উচ্চ আদালতে দিয়ে 10 বছর বানিয়ে দাও। এই বৈপরীত্যটা খেয়াল রাখা দরকার। আনোয়ারুল আজিম ইন্টারপোলের ওয়ান্টেড আসামি ছিলেন। আনোয়ারুল আজিম ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতারও হয়েছিল। সেই রকম ব্যক্তি, তার এখন মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা কারো এরকম মৃত্যু কামনা করি না। আমরা এই ঘটনার বিচার চাই, কারণ প্রত্যেক ব্যক্তি বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু তারা কি বিচার দেয়? ওই ন্যায় বিচারের যে কেন্দ্র আদালত, সেখানে কি ন্যায় বিচার পাওয়া যায়? যেই ন্যায় বিচারের কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ আদালত, তার প্রধান বিচারপতি এস.কে সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়। এটাও বাংলাদেশের বহুল ভাবে আলোচিত, যেটাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। কাদেরকে ব্যবহার করে করা হয়েছে? আপনি যদি প্রধান বিচারপতি কোন ব্যক্তি, এটা গুরুত্বপূর্ণ নয়। প্রধান বিচারপতি এমন একটি পদ, যেটা বাংলাদেশে এই আদালতের মধ্যে জনগণের ন্যায় বিচার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি ওই প্রধান বিচারপতির পদকে যখন লাঞ্ছিত করেন, তাকে দেশত্যাগে বাধ্য করেন, তার মানে পুরো বিচার ব্যবস্থাকে আপনি পরিষ্কার বার্তা দেন, ক্ষমতার তাবে দাপটের মধ্যে থাকতে হবে, নইলে ওইখানে কেউ থাকতে পারবে না।